আসসালামু আলাইকুম। আজকে আমরা যুক্তিবিদ্যার তৃতীয় পত্রে প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে যুক্তির উপাদান ক্লাস নিয়ে আসছি কমার্স একাডেমি এবং আর্টস একাডেমি ধারাবাহিক লাইভ ক্লাস থেকে। তো সবাই আশা করি তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং আমাদের লাইভটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন, কারণ আপনি যদি যুক্তিবিদ্যা সম্পর্কে ধারণা লাভ করতে চান তাহলে ভাই আপনার এই অধ্যায় ছাড়া যুক্তিবিদ্যা সম্পর্কে আপনার ধারণা লাভ করা কোনোভাবেই পসিবল না। তো সবাই একটু শেয়ার করে দিবেন এবং আশেপাশের বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দেবেন কাইন্ডলি, কারণ এই অধ্যায়টা সব থেকে যুক্তিবিদ্যার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়টা। ওকে ভাই? কাইন্ডলি সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয় এবং ফ্রেন্ডদেরকে একটু বলে দেন এবং একটু শেয়ার করে দেন। আর বলে দেন এবং একটু আপনারা যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, এখানে আমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে যুক্তির উপাদান। যেমন আমাদের খিচুড়ি রান্না করার জন্য বা আমাদের বিভিন্ন ধরনের উপাদান দরকার হয়, সেই রকম আমাদের যুক্তিবিদ্যা জানার জন্য আমাদের এই অধ্যায়টা সেরকমই একটা মনে করেন যে অধ্যায়, যে আমাদের যুক্তিবিদ্যা বা যুক্তি গঠন করার জন্য, যুক্তি বাক্য হওয়ার জন্য, তারপরে আমাদের বৈধ অবৈধ হওয়ার জন্য এই অধ্যায়টা কি অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা ছাড়া আমরা বলতে পারি যে আমাদের যুক্তিবিদ্যা গঠন করা কোনোভাবেই কি সম্ভব না। তো আমরা আশা করি এখন আমরা যুক্তিবিদ্যা এই প্রথম পত্রের তৃতীয় অধ্যায়টা আমরা একটু শুরু করতে পারি। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদের কমেন্ট বক্সে বলতে পারেন, আপনাদের কোশ্চেন গুলো রাখতে পারেন। ওকে? আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখেন, প্রথমত আমাদের যুক্তির উপাদান পড়তে গেলে আমাদের সেই ক্ষেত্রে এখানে জানতে হবে কি আমাদের যে পদের সংজ্ঞা, পদ কাকে বলে, পদ কাকে বলে সেই বিষয়টা আমাদের জানতে হবে। দেখেন, উৎপত্তিগত অর্থে আমরা যদি টার্মিনারি লেটিন শব্দ, টার্মিনারি শব্দের অর্থ কি, যেটা ইংরেজি পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি টার্মিনারি। এই টার্মিনারি শব্দটা আসছে আমাদের কোন শব্দ থেকে ভাই? লেটিন শব্দ থেকে। টার্মিনারি শব্দটা আসছে আমাদের লেটিন শব্দ থেকে। দেখেন, যে লেটিন শব্দ অর্থাৎ যদি আমাদের পদের, আমরা যদি বলি যে পদের অর্থ যদি আমরা ডিরেক্টলি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে পদের অর্থ আমরা কি বলতে পারি? প্রান্ত বা সীমা। অর্থাৎ কোন একটা যুক্তি বাক্যের দুই প্রান্তে যে শব্দগুলো অবস্থান করে, কোন একটা যুক্তি বাক্যের দুই প্রান্তে যে শব্দগুলা বা শব্দ সমষ্টি কি করবে? অবস্থান করবে, সেটাকে আমরা কি বলে থাকবো? পদ বলে থাকবো। আচ্ছা, যেমন মানুষ হয় মরণশীল, এইখানে দেখেন মানুষ হয় কি বলছে? মরণশীল। তাহলে মানুষ এইখানে একটা যুক্তি বাক্য, এই যুক্তি বাক্যের দুই প্রান্তে অবস্থান করতেছে কি? আমাদের এক প্রান্তে দেখেন আছে কি মানুষ, আর এক প্রান্তে আছে কি মরণশীল। তাহলে আমরা বলতে পারি যুক্তি বাক্যের দুই প্রান্তে অবস্থান করতেছে আমাদের মানুষ এবং মরণশীল। এই দুইটাকে আমরা কি বলতে পারি ভাই? পদ বলতে পারি। এই দুইটাকে আমরা কি বলতে পারি? পদ বলতে পারি। তো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি যে আমাদের পদ কাকে বলে। তাহলে দেখেন, আমরা যদি এটাকে আরেকটু ভালো করে বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে যে শব্দ বা শব্দ সমষ্টি, যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা রাখে, সেটাকে আমরা কি বলে থাকি? পদ বলে থাকি। তাহলে এখন আপনারা বলতে পারেন যে স্যার উদ্দেশ্য কি আর বিধেয় কি? তো উদ্দেশ্যটা হচ্ছে কি ভাই? দেখেন, আপনি যখন কাউকে মিন করে কোনো কথা বলবেন, আপনি যখন কাউকে মিন করে কোনো কথা বলবেন, তখন সে হচ্ছে কি আপনার উদ্দেশ্য, আর তার সম্পর্কে আপনি যা কিছু বলতেছেন সেটা হচ্ছে কি বিধেয়। অর্থাৎ আপনি আপনার বন্ধুর সম্পর্কে মাঝে মাঝে কুটনামি করে বলেন যে যে আপনার বন্ধু হয় কি, যে কি একটু মনে করেন যে খারাপ মাইন্ডেড, বা মনে করেন যে একটু কি দুষ্ট। আপনি যদি বলেন যে আপনার বন্ধু হয় কি দুষ্ট, তাহলে আপনি কাকে মিন করে কথা বলছেন? আপনার বন্ধুকে মিন করে কথা বলছেন। তাহলে আপনার বন্ধুটা হচ্ছে কি ভাই? উদ্দেশ্য। আপনার বন্ধুটা কি? উদ্দেশ্য। আর তার সম্পর্কে আপনি ওই যে বললেন যে আপনার বন্ধু হয় দুষ্ট, এই যে দুষ্ট যে একটা কমপ্লিমেন্ট দিলেন, সেটা হচ্ছে কি বিধেয়। তাহলে আশা করি আমরা উদ্দেশ্য আর বিধেয়টা বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝি তাহলে অবশ্যই আপনারা একটু বলবেন। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আমরা পরের যেটা আছে সেইটা সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করি। উদ্দেশ্য আর বিধেয় আশা করি বুঝতে পারছি। দেখেন, সংকীর্ণ অর্থে যে শব্দ বা শব্দ সমষ্টি, এটা তো আমরা বললাম যে পদ কাকে বলে। সেটা দেখেন, পদ ও বাক্য। এখন আমরা খেয়াল করি পদ ও বাক্যের কথাটা, যে আমাদের পদ কোনটা আর বাক্য কোনটা। তাহলে আমাদের আমরা বলছিলাম যে যে সকল শব্দ বা শব্দ সমষ্টি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হয়, সেটাকে আমরা কি বলি? পদ বলি। আর বাক্য বলতে আমরা কি মনে করেন যে কয়েকটি অর্থবোধক, মনে করেন যে শব্দের সমষ্টি, যে আমরা কি করি একটা বাক্য গঠন করি, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বাক্য বলে থাকি। আচ্ছা,
সেই বাক্যে তো যদি আমাদের কি থাকে, সেটা অর্থবোধক হতে হবে। অবশ্যই আমরা এমন একটা বাক্য গঠন করবো সেটা অর্থবোধক হতে হবে। যদি অর্থবোধক না হয় সেটাকে আমরা কখনই কি বলতে পারবো না, বাক্য বলতে পারবো না। কিন্তু আমাদের সাধারণ বাক্য আর যুক্তি বাক্য এই দুটো জিনিস কিন্তু ভাই ভিন্ন। এই দুটো জিনিস সম্পূর্ণ টোটালি একদম কি আমাদের আলাদা বলতে পারি। আচ্ছা, সাধারণ বাক্য আমরা কি, যে কোনো একটা অর্থবোধক কয়েকটি শব্দের সমষ্টিকে আমরা কি বলতে পারি, বাক্য বলতে পারি। কিন্তু আমাদের যুক্তি বাক্য হওয়ার জন্য আমাদের তিনটা জিনিস দরকার। দেখেন, যুক্তি বাক্য হওয়ার জন্য আমাদের কয়টা জিনিস দরকার, তিনটা জিনিস দরকার। সেটা হচ্ছে কি, উদ্দেশ্য। দেখেন, যুক্তি বাক্য হওয়ার জন্য আমাদের তিনটা জিনিস মাস্ট লাগবে। সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, তারপরে আমরা বলতে পারি যে আমাদের এই কি বিধেয় এবং কি সংযোজক, এই তিনটা যদি থাকে তখনই সেটা কি হবে, যুক্তি বাক্য হবে। আদারওয়াইজ সেটা কি হবে না, যুক্তি বাক্য হবে না। কিন্তু সেটা কি হয়ে যাবে, আমাদের সাধারণ বাক্য হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যুক্তি বাক্যটা বুঝতে পারছি। আমি যদি বলতাম যে রাকিব বুদ্ধিমান, আমি যদি কি বলতাম, রাকিব কি বুদ্ধিমান, দেখেন, তাহলে সেই ক্ষেত্রে এই যে রাকিব বুদ্ধিমান বললাম, এটা হয়তো কি আমাদের সাধারণ বাক্য, এটা কি হতো না, এটা আমাদের যুক্তি বাক্য হতো না। এটা কি হতো, এটা আমাদের সাধারণ বাক্য, এটা যুক্তি বাক্য হতো না। কারণ এখানে আমাদের কি নেই, সংযোজকটা নাই। তাহলে আমাদের যুক্তি বাক্য হওয়ার জন্য আমাদের তিনটা জিনিস অবশ্যই দরকার, উদ্দেশ্য, বিধেয়, আরেকটা কি ভাইয়া, সংযোজক। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, তো আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো, অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে আপনাদের কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা মনে করেন যে একটু কম ইম্পর্টেন্ট, বা কোনটা আমরা স্কিপ করলে আমরা দিতে পারি, স্কিপ করে আমরা দিতে পারি। তো সেই বিষয়টা আমরা একটু খেয়াল করে দেখেন, শব্দ ও পদ। আচ্ছা, শব্দ কাকে বলে, শব্দ কাকে বলে আর পদ কাকে বলে, এই জিনিসটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ শব্দ থেকে অনেক সময় পদ আসে এবং কি কোশ্চিন আসে। তাহলে অর্থবোধক বর্ণ বা বর্ণের সমষ্টিকে আমরা কি বলে থাকি, এক বা একাধিক অর্থবোধক বর্ণ বা বর্ণের সমষ্টিকে আমরা কি বলে থাকি, শব্দ বলে থাকি। দেখেন, এক বা একাধিক অর্থবোধক বর্ণ বা বর্ণের সমষ্টিকে আমরা কি বলে থাকি, শব্দ বলে থাকি। সেটা কি হতে পারে, একটা মনে করেন যে কি বর্ণ হতে পারে, আবার কি হতে পারে, একাধিক বর্ণ হতে পারে। এটা কি করতে হবে, অবশ্যই আমাদের কি অর্থ প্রকাশ করতে হবে। যদি অর্থ প্রকাশ করে সেটাই আমাদের কি হবে, শব্দ হবে। আদারওয়াইজ সেটা কি হবে না, শব্দ হবে না। অর্থাৎ একাধিক বর্ণ একসাথে থাকতে পারে। যদি আমি বলি যে বললাম যে হ, জ, ব, র, ল, এরকম আমরা কথা বললাম, ঠিক আছে। এই যে আবার এইরকম আমরা যদি মনে করেন যে হ, জ, ব, ব, র, ল, এরকম আমরা কথা বললাম। তাহলে এইরকম যদি আমরা কথা বলি, তাহলে দেখেন এখানে একাধিক বর্ণ আছে কিন্তু এটা কি করে নাই, কোনো অর্থ প্রকাশ করে নাই, যার কারণে এটাকে আমরা কি বলতে পারবো না, শব্দ বলতে পারবো না। কিন্তু আবার যদি আমরা কি বলি, যে মনে করেন যে এ, বললাম যে এই, তাহলে এখানে দেখেন দুইটা বর্ণ আছে, এই দুইটা বর্ণ দ্বারা আবার কি করছে, একজনকে মিন করতেছে, এই এদিকায় তুই, এই তুই এদিকায়, তখন সেটা কি হইতেছে, এই দ্বারা কি একজনকে মিন করতেছে বা একটা অর্থ প্রকাশ করতেছে। যার কারণে এটাকে আমরা কি বলতে পারি, শব্দ বলতে পারি। তাহলে দেখেন, আমাদের শব্দ কি হতে পারে, এক বা একাধিক অর্থবোধক বর্ণ বা বর্ণের সমষ্টিকে আমরা কি বলে থাকি, শব্দ বলে থাকি। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে কোনটা শব্দ আর কোনটা শব্দ হবে না। ওকে, আচ্ছা, তাহলে পদ তো আমরা আগেই বুঝছি। তো এখন আমরা দেখবো যে শব্দ আর পদের ভিতর যেই শব্দের কিছু আবার প্রকারভেদ আছে, আমরা সেই জিনিসটা একটু খেয়াল করবো। দেখেন, আমরা পদ সম্পর্কে আগে বুঝছি। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা যুক্তি বাক্যের শব্দ হচ্ছে তিন প্রকার। এই জিনিসটা আপনাদের একটু ভালো করে বুঝতে হবে, এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। যুক্তি বাক্যের শব্দ হচ্ছে আমাদের কত প্রকার, তিন প্রকার। যদি কেউ কিছু না বোঝেন অবশ্যই আমাদের একটু কমেন্টে জানাবেন যে স্যার একটু, স্যার বুঝতেছি না কিছু। আচ্ছা ভাই, কি বুঝতেছেন না সেটা একটু কাইন্ডলি বলিয়েন, যে এটা বুঝতেছি না, আরেকবার একটু বুঝান, আরেকবার একটু বলেন তো সেই জিনিসটা আমি আবার বোঝানোর চেষ্টা করবো। কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন যে কি বুঝতেছিলেন। সরি, তাহলে দেখেন আমাদের এখানে উদ্দেশ্য আর বিধেয়ের কথা বলছে। এখানে আমাদের শব্দ তিন প্রকারের কথা বলছে, একটা কি পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, আর একটা কি পদ নিরপেক্ষ শব্দ। পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, আর একটা হচ্ছে কি পদ নিরপেক্ষ শব্দ। এখানে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট এইগুলা থেকে মাঝে মাঝে দেখি আমরা কোশ্চিন আসে ভাই। আচ্ছা স্যার বুঝতেছি না কিছু, কাইন্ডলি একটু বলবেন যে কি বুঝতেছেন না। আচ্ছা, জাস্ট একজনই কমেন্ট করছেন বুঝতেছি না। ওকে, আচ্ছা, দেখেন, তো সেই ক্ষেত্রে আমাদের পদযোগ্য শব্দ, তো পদযোগ্য শব্দ কোনগুলা সেটা আমরা একটু দেখবো। দেখেন এখানে আমাদের দেওয়া আছে, দেখেন, পদযোগ্য শব্দ যে সকল শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়ায়, যে সকল শব্দ কি অন্য কোনো শব্দের সাহায্য ছাড়ায় নিজে নিজে কি হতে পারে, যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে। যে সকল শব্দ কি হবে, অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া কি নিজে নিজেই যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে বা হওয়ার যোগ্যতা রাখে, সেটাকে আমরা কি বলি, পদযোগ্য শব্দ বলি। সেটা কি নিজে নিজেই যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হবে। এটা কি অন্য কারো সাহায্য লাগবে না, এটা অন্য কারো কি সাহায্য লাগবে না। আচ্ছা, যেমন আমি যদি বলি যে রোজা হয় কি ভালো, রোজা হয় কি
ভালো। তাহলে দেখেন এখানে রোজা হয় ভালো, তাহলে সেটা আমরা বললাম যে রোজা, এখানে দেখেন রোজাটা উদ্দেশ্যপদ হিসাবে ব্যবহার হওয়ার জন্য, রোজাটা কি উদ্দেশ্য হিসাবে ব্যবহৃত হওয়ার জন্য কিন্তু এটা কি অন্য কারো সাহায্য নিতে হয়নি, এটা কি হয়েছে নিজে নিজে বা একা একাই কি হয়েছে যুক্ত বাক্যের উদ্দেশ্য হিসাবে ব্যবহৃত হয়েছে। আবার ভালোটা দেখেন কি এইখানে বিধি হিসাবে ব্যবহৃত হয়েছে, এটা কিন্তু কারো অন্য কারো সাহায্য লাগেনি, এটা কি অন্য কারো সাহায্য লাগেনি, যার কারণে এটাকে আমরা কি বলতে পারতেছি, এটা কি স্বাধীন বা নিজে নিজে কি হয়েছে বা একা একাই যুক্ত বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হয়েছে, এই কারণে এটাকে আমরা কি বলতেছি পদযোগ্য শব্দ। তাহলে দেখেন যে শব্দগুলো কি নিজে নিজে বা মনে করেন যে একা একাই কি হতে পারে যুক্ত বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে, সেটাকে আমরা কি বলতে পারি পদযোগ্য শব্দ বলতে পারি। আচ্ছা, যদি আমরা এটা বুঝে থাকি তাহলে পরের জিনিসটা আমরা দেখি সহপদযোগ্য শব্দ। দেখেন সহপদযোগ্য শব্দ বলতে তো আমরা প্রথমে একটা জিনিস আসতেছে, সেটা হচ্ছে কি আমাদের সহ মানে কি অন্য কারো কি করতে হচ্ছে, সাহায্য নিতে হচ্ছে, সেটা কি নিজে নিজে কি যুক্ত বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারতেছে না, কিন্তু অন্য কারো সাহায্য নিয়ে কি হচ্ছে যুক্ত বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হচ্ছে। সহ বলতেই তো আমরা বুঝতেছি কি অন্য কারো কি করতে হচ্ছে, সাহায্য নিতে হচ্ছে। তাহলে যে সকল শব্দ নিজে নিজে যুক্ত বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে না বা হওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু অন্য কারো সাহায্য নিয়ে কি হতে পারে যুক্ত বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে, তাকে আমরা কি বলি সহপদযোগ্য শব্দ। এই যে দেখেন টিটা, তারপরে এর, খানা খানি, এইগুলো হচ্ছে কি আমাদের সহপদযোগ্য শব্দ। এইগুলো নিজে নিজে বা একা একাই কি হতে পারে না যুক্ত বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে না, কিন্তু এগুলাকে যখন আমি কি বলি মনে করেন যে অন্য কারো অন্য কোন একটা শব্দের সাহায্যে আমরা কি করি যে নেই, তখন সেটাকে আমরা কি বলি যুক্ত বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে এটা ব্যবহৃত হতে পারে। আচ্ছা, এখানে যদি আমরা একটা এক্সাম্পল দিই, যেমন কলমটি হয় কি করিমের, এখানে কি বলছে কলমটি হয় কার, করিমের। তাহলে দেখেন এইখানে আমাদের এই যে বা টিটা, টিটা কিন্তু প্রথমেই আমাদের কি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারেন। দেখেন শুধুমাত্র টি, তারপর টা, এর, খানা খানি, এগুলো কি শুধুমাত্র একা একা কিন্তু কি হতে পারে না যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে না। কিন্তু যখন এটা কার সাহায্য নিছে, এই যে কলমের সাহায্য নিছে, কার সাহায্য নিছে ভাই, এই যে কলমের সাহায্য নিছে, তখন কিন্তু এটা কি হয়ে গেল যুক্তি বাক্যের উদ্দেশ্য হিসাবে ব্যবহার হয়ে গেল, যার কারণে এটাকে আমরা কি বলতেছি অন্য কারো সাহায্য নিয়ে যুক্তি বাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে, যার কারণে এটাকে আমরা কি বলতেছি সহপদযোগ্য শব্দ বলতেছি। এই যে এই টা কিন্তু প্রথমে আমাদের কি হয় নাই একা একা যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসেবে ব্যবহার হয়নি, এটা যখন কি হয়েছে পরিমের সাহায্য নিছে, তখন সেটা কি হয়েছে যুক্তি বাক্যের বিধি হিসাবে ব্যবহৃত হয়েছে। এই কারণে এটাকে আমরা কি বলি সহপদযোগ্য শব্দ। তাহলে যে শব্দগুলো কি নিজে নিজে বা একা একা কি হতে পারে না যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য কারো সাহায্য নিয়ে কি হয় যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হয়, সেটাকে আমরা কি বলি সহপদযোগ্য শব্দ বলি। আশা করি সহপদযোগ্য শব্দটা বুঝতে পারছেন। আচ্ছা, বাকি রইল কি আমাদের পদনিরপেক্ষ শব্দ। বাকি রইল কি আমাদের দেখেন পদনিরপেক্ষ শব্দ। তাহলে দেখেন যে বা পদযোগ্য শব্দ, যেটাকে আমরা কি বলতে পারি পদনিরপেক্ষ শব্দ বা পদযোগ্য শব্দ বলতে পারি, বা অযোগ্য শব্দ, যেটা হচ্ছে কি পদযোগ্য শব্দ। ধরেন আমরা পদযোগ্য শব্দ কোনটাকে বলি, যে শব্দ কি নিজে নিজেও যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে না, আবার কি অন্য কারো সাহায্য নিয়ে কেউ হতে পারে না যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে না, সেটাকে আমরা কি বলি পদ অযোগ্য শব্দ। আচ্ছা, সেটা হচ্ছে কি আমাদের পদ অযোগ্য শব্দ। যেমন উ, এই হচ্ছে সি সি, হাই হাই, মরি মরি, এগুলো হচ্ছে কি আমাদের পদ অযোগ্য শব্দ। আচ্ছা, যেমন দেখেন সি সি, তারপরে কি হাই হাই, এইগুলো হচ্ছে কি মরি মরি, এইগুলো হচ্ছে কি আমাদের পদযোগ্য শব্দ, কারণ এগুলো কি নিজে নিজেও যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে না, আবার কি অন্য কারো সাহায্য নিয়ে কি হতে পারে না যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে না। এই কারণে এগুলাকে আমরা কি বলি পদ অযোগ্য শব্দ বা পদ নিরপেক্ষ শব্দ। যেগুলা কি আমি যদি বলি যে সি সি, লোকটি হয় কতটা খারাপ, বা লোকটি হয় কত খারাপ, এখানে দেখেন আমি কার সম্পর্কে মিন করছি, লোকটির সম্পর্কে মিন করছি, যার কারণে লোকটি হচ্ছে কি আমার উদ্দেশ্য, সিসিটা কিন্তু আমার কি নয় উদ্দেশ্য নয়, যার কারণে আমরা বলি যে সিসি কি নিজে নিজেও যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে না, আবার কি অন্য কারো সাহায্য নিয়ে হতে পারে না, যার কারণে এটাকে আমরা কি বলি পদনিরপেক্ষ শব্দ বলে থাকি বা পদ অযোগ্য শব্দ বলে থাকি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখি আমাদের পদের পরিমাণ। এখন সব থেকে ইম্পর্টেন্ট যেটা ভাই, এখন সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি আমাদের এই যে এটা থেকে অবশ্যই একটা কোশ্চেন থাকবে, এই পদের ব্যাক্তার্থ আর যাথার্থের দিক, পদের ব্যাক্তার্থ আর যাথার্থের দিক, এটা থেকে অবশ্যই একটা কোশ্চেন আমাদের থাকবে। দেখেন পদের ব্যাক্তার্থের দিক বলতে কি বোঝায়, যাথার্থের দিক বলতে কি বোঝায়, সেই কোশ্চেনটা থেকে আমাদের অলওয়েজ দেখি আমরা সবসময় আমাদের একটা কোশ্চেন থাকে, তো এটা সম্পর্কে আমাদের একটু ভালো ধারণা রাখতে হবে। আচ্ছা, পদের ব্যাক্তার্থ বলতে কি বোঝায় আর যাতার্থ বলতে কি বোঝায়, যদি কেউ জানেন তাহলে একটু কাইন্ডলি বলেন যে পদের ব্যাক্তার্থ বলতে কি বোঝায় আর যাতার্থ বলতে কি বোঝায়। আচ্ছা,
যদি কেউ জানেন তো কাইন্ডলি একটু জানান ব্যক্তার্থ বলতে কি বোঝায় আর যথার্থ বলতে কি বোঝায়। আচ্ছা দেখেন, তাহলে আমাদের যেটা বললাম আমরা, এই যে ব্যক্তার্থ আর যথার্থ, ব্যক্তার্থ হচ্ছে কি কোনো কিছু পদের সংখ্যার দিক, ব্যক্তার্থ হচ্ছে কি পদের সংখ্যার দিক, আর যথার্থ হলো কি পদের গুণের দিক। ব্যক্তার্থ কি বোঝায় ভাই, কোন একটা পদের সংখ্যার দিক, আর যথার্থ হচ্ছে কি কোন একটা গুণের দিক। ব্যক্তার্থ কি বোঝায়, কোন একটা পদের সংখ্যার দিক, আর যথার্থ হচ্ছে কি কোন একটা গুণের দিক। ওকে ভাই? আচ্ছা, তাহলে দেখেন ব্যক্তার্থ হবে কোন একটা পদের সংখ্যার দিক, আর যথার্থ হবে কোন একটা কি পদের গুণের দিক। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। যখন কোনো আমরা একটা কি পদের সংখ্যা বলবো তখন সেটা হবে কি আমাদের ব্যক্তার্থের দিক, আর যখন আমরা কি কোনো একটা গুণের কথা বলবো তখন সেটাকে আমরা কি বলবো, যে যাতার্থ। ওকে? আচ্ছা দেখেন, ব্যক্তার্থ আর যাতার্থের সংজ্ঞা, আমরা যদি ব্যক্তার্থের সংজ্ঞা হিসাবে খেয়াল করি তাহলে দেখেন একটি পদকে একই অর্থে যে বস্তু বা বস্তুগুলোর উপর আরোপ করা হয় সেই বস্তু বা বস্তুগুলোর সমষ্টিকে কি বলা হয়, পদের ব্যক্তার্থ। অপরপক্ষে একটি পদের দ্বারা যে সাধারণ এবং আবশ্যিক গুণাবলী, তাহলে দেখেন এখানে আমাদের ব্যক্তার্থের কথা কি বলতেছে, যে একই অর্থে যদি কোনো একটা কি পদের অর্থের উপর কি করতেছে, যে একটি পদকে একই অর্থে যে বস্তু বা বস্তুগুলোর উপর কি আরোপ করা হয় সে বস্তু বা বস্তুগুলোর সমষ্টিকে কি বলা হয়, অর্থাৎ কোন একটা বস্তুর সমষ্টিকে আমরা কি বলে থাকি, সেটা হচ্ছে কি আমাদের ব্যক্তার্থ। আর যখন কোন একটা বস্তুর কি শুধুমাত্র গুণাবলীর দিকগুলো আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলি, জাতার্থ বলে থাকি। আচ্ছা, তাহলে এক কথায় আমরা কি বলতে পারি, ব্যক্তার্থ হচ্ছে কি কোন একটা কিছুর পদের পরিমাণ বা সংখ্যার দিক, আর জাতার্থ হচ্ছে কি কোন একটা পদের কি গুণের দিক। আচ্ছা, তারপরে দেখেন আমাদের এরপরে যেই আমরা স্লাইডটা খেয়াল করি পদের ব্যক্তার্থ, দেখেন কোন পদ যদি একজন ব্যক্তি বা একটি বস্তু বা একটি মাত্র স্থানকে নির্দেশ করে তাহলে সেই এক সংখ্যাটি হবে কি সেই পদের পরিমাণ বা ব্যক্তার্থ। আচ্ছা, যেমন আমরা যদি এখানে একটা এক্সাম্পল দিই, আমি যদি বলি যে সকল মানুষ। ওকে ভাই? আচ্ছা, অথবা আমি যদি বলি যে শুধু মানুষ, ঠিক আছে? এখানে মানুষ বলতে কি আমি সকল মানুষকে বুঝাইছি না ভাই, মানুষ বলতে আমি কাকে বুঝেছি, সকল মানুষকে বুঝাইছি, যার কারণে এটা হচ্ছে কি আমাদের একটা পরিমাণ বা সংখ্যার দিক, পরিমাণ বা কি একটা সংখ্যার দিক, যার কারণে এটা হচ্ছে কি আমাদের ব্যক্তার্থ। পরিমাণ বা সংখ্যার দিক, এটা হচ্ছে কি আমাদের ব্যক্তার্থ। আমি যদি বলতাম যে সততা ধরেন বা সৎ, তাহলে সেটা হচ্ছে কি আমাদের একটা গুণের কথা বুঝাইছি, সেটা কি একটা গুণের কথা বুঝেছি, তখন সেটা হতো কি জাতার্থ। তাহলে যদি আমরা কোন একটা পরিমাণকে নির্দেশ করি তখন সেটা কি হবে ব্যক্তার্থ, আর যখন আমরা কি কোন একটা গুণকে নির্দেশ করবো তখন সেটা আমাদের কি হবে, জাতার্থ হবে। আচ্ছা, তাহলে দেখেন পদের ব্যক্তার্থ আমরা বুঝলাম, এখন আমরা দেখি, দেখেন পদের জাতার্থ। আচ্ছা, এই যে যেমন মানুষ পদের আমাদের যদি জাতার্থটা আমরা খেয়াল করি, দেখেন আমরা বলছিলাম যে গুণাবলী, পদের গুণাবলীকে আমরা কি বলে থাকি, জাতার্থ বলে থাকি। যেমন মানুষের আমাদের কি আছে জাতার্থ গুলা কি আছে, জীব বা জীববৃত্তি, তারপরে কি বুদ্ধিবৃত্তি, তারপরে কি সৎ, শিক্ষিত, তারপরে কি সভ্য, এইগুলা হচ্ছে কি আমাদের দেখেন এগুলা হচ্ছে কি আমাদের মানুষের গুণাবলী, যার কারণে এগুলাকে আমরা কি বলে থাকি, এগুলাকে আমরা জাতার্থ বলে থাকি। প্রাণী দেখেন কি আছে, জীব আছে, জীববৃত্তি আছে, দুই পা আছে, তারপরে কি দুই ডানা বিশিষ্ট আছে। অর্থাৎ এক কথায় কোন একটা পদের যে গুণগুলা থাকে সেই গুণগুলাকে আমরা কি বলে থাকি, জাতার্থ বলে থাকি। আর কোন একটা পদের যে পরিমাণ বা সংখ্যাকে বোঝায় সেটাকে আমরা কি বলে থাকি, ব্যক্তার্থ বলে থাকি। আশা করি জাতার্থ এবং ব্যক্তার্থ জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা দেখেন, আচ্ছা এখানে সংক্ষেপে যদি আমরা পদের ব্যক্তার্থটা আরেকটু ক্লিয়ার হতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখেন এখানে যেমন মানুষ বলতে আমরা কি সকল মানুষকে বুঝাইছে, কিছু মানুষকে বুঝাইছে, একজন মানুষকে বুঝাইছে, এগুলো হচ্ছে কি আমাদের কোন একটা পদের কি ব্যক্তার্থের দিক। আবার প্রাণীর ক্ষেত্রে যেমন কি বুঝাইছে সকল প্রাণী, কিছু প্রাণী, একটি প্রাণী, এগুলো হচ্ছে কি আমাদের কোন একটা পদের কি ব্যক্তার্থের দিক। অর্থাৎ এখানে দেখেন সবগুলা কি সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করছে, এগুলো কি সবগুলা কি সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করছে, যার কারণে এটা হচ্ছে কি আমাদের ব্যক্তার্থের দিক। আচ্ছা, তারপরে দেখেন আমাদের সংক্ষেপে পদার্থ যথার্থে যেগুলো কি আমরা বললাম গুণাবলীর কথা বললাম, এখন দেখেন এটা সব থেকে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ব্যক্তার্থ আর যথার্থের যে সম্পর্ক, ব্যক্তার্থ আর যথার্থের কি সম্পর্ক। এখন ব্যক্তার্থ আর যথার্থের ভিতরে এক ধরনের সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে কি বলা হয় ভাই, ব্যক্তার্থ আর যথার্থের এক ধরনের সম্পর্ক আছে, সেই সম্পর্কের নামটা কি বলতে পারেন কেউ? আচ্ছা, ব্যক্তার্থ আর যথার্থের ভিতর, হ্যাঁ, যেই শব্দগুলো আছে ইয়া ব্যক্তার্থ আর যথার্থের ভিতর যে সম্পর্কটা সেই সম্পর্কের নাম কি? হুম, গুড। আচ্ছা দেখেন, তাহলে
ব্যক্তার্থ আর যাতায়াতের ভিতরে এক ধরনের সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হচ্ছে কি হ্রাস বৃদ্ধির সম্পর্ক বা বিপরীতমুখী সম্পর্ক। সেটা কি হ্রাস বৃদ্ধির সম্পর্ক বা বিপরীতমুখী সম্পর্ক। অর্থাৎ আমাদের হ্রাস বৃদ্ধির সম্পর্ক বলতে কি বোঝায়, যখন কি একটা বাড়বে অন্যটা কি হবে কমবে। হ্রাস বৃদ্ধির সম্পর্ক বলতে কি বোঝায়, একটা বাড়লে আর একটা কি হয় কমে। অর্থাৎ ব্যক্তার্থ যদি বৃদ্ধি পায় সেটা কি হবে যাতায়ার্থ কমবে, যাতায়ার্থ বৃদ্ধি পাইলে ব্যক্তার্থ কি হবে কমবে। এখানে দেখেন এদের মাঝে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ একটা বাড়লে আর একটা কি হয় কমে। আচ্ছা দেখেন গুণগত পরিবর্তন ও পরিমাণগত পরিবর্তন তৈরি করে। এখানে কি হয় আমাদের পরিমাণটা কি পরিবর্তন তৈরি হয়, যদি গুণ বাড়ে তাহলে আপনার কি হবে, অর্থাৎ যদি জাতার্থ বাড়ে তাহলে ব্যক্তার্থটা কমবে। আবার কি বলছে পরিমাণগত পরিবর্তন ও গুণগত পরিবর্তন তৈরি করে, অর্থাৎ আপনার যদি ব্যক্তার্থটা বাড়ে তখন কি হবে জাতার্থটা কমবে। আমরা এগুলা একটু এক্সাম্পলের মাধ্যমে জিনিসগুলো আরো একটু বিস্তারিত জানবো। দেখেন ব্যক্তার্থের দিক থেকে পদের ব্যক্তার্থ বাড়লে এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে খুব সহজে বোঝার চেষ্টা করবো। দেখেন কিভাবে হয়, পদের ব্যক্তার্থ বাড়লে জাতার্থ কমে। আমাদের এক্সাম্পলটা দেখেন, পদের ব্যক্তার্থ যদি বাড়ে তাহলে সেই ক্ষেত্রে জাতার্থটা কিভাবে কমে। আমাদের প্রথমত আমরা ধরেন মানুষ নিলাম, ব্যক্তার্থ হচ্ছে কি আমাদের, আর এই পাশে লিখলাম আমরা জাতার্থ। ওকে দেখেন আচ্ছা তাহলে ব্যক্তার্থ বলতে আমরা কি এখানে ধরেন মানুষ বুঝেছি, মানুষ বলতে কি আমরা সকল মানুষকে জানি। আচ্ছা তাহলে দেখেন তারপরে আসতেছে কি মানুষ বলতে আমরা সকল মানুষকে বুঝেছি। ওকে আচ্ছা তারপরে দেখেন মানুষের আমাদের অপরিহার্য যাতায়াত আমরা বলছিলাম কয়টা ভাই, মানুষের অপরিহার্য যাতায়াত আমরা বলছিলাম কয়টা, দুইটা। মানুষের অপরিহার্য যাতায়াত আমরা কয়টা বলছিলাম, দুইটা। সেটাকে একটা হচ্ছে কি বুদ্ধিবৃত্তি, দেখেন একটা হচ্ছে কি বুদ্ধিবৃত্তি, আরেকটা হচ্ছে কি প্লাস হচ্ছে কি জীববৃত্তি। অর্থাৎ প্রত্যেকটা মানুষের ভিতর কমন থাকে এমন গুণাগুলোই হবে কি ওইটার অপরিহার্য যথার্থ। প্রত্যেকটা মানুষের ভিতর আমাদের কমন আছে কি সেই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। প্রত্যেকটা মানুষের ভিতর কমন আছে কি, দেখেন প্রত্যেকটা মানুষের ভিতর কিন্তু কমন আছে কি বুদ্ধি আর একটা কি জীববৃত্তি। অর্থাৎ প্রত্যেকটা মানুষের কি আছে বুদ্ধি আছে এবং কি আছে জীবন আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটা বলতে পারি কি, দেখেন মানুষ আমাদের কি এটা কি পরিমাণকে বুঝাইছে আর এটা কি আমাদের গুণাবলীকে বুঝাইছে। তাহলে আমরা বলছিলাম পদের ব্যক্তার্থ বাড়ালে, অর্থাৎ আমাদের এখন কি করতে হবে পদের ব্যক্তার্থটা বাড়াতে হবে। অর্থাৎ মানুষ থেকে আমাদের এমন কোনো কিছুতে যেতে হবে, মানুষ থেকে আমাদের কি এমন কোনো কিছুতে যেতে হবে যেটাতে গেলে কি আমাদের এই কি পদের ব্যক্তার্থটা অর্থাৎ পরিমাণ বা সংখ্যাটা বাড়বে। ধরেন পৃথিবীতে মানুষ আছে কত কোটি, 800 কোটি। পৃথিবীতে মানুষ আছে কত কোটি, 800 কোটি। আচ্ছা তাহলে আমরা যদি মানুষ থেকে কোথায় আসি, ধরেন জীবেতে আসি, মানুষ থেকে কোথায় আসলাম ভাই, জীবেতে আসলাম। এখন জীব কিন্তু জীবের অন্তর্ভুক্ত কিন্তু কি মানুষ। তাহলে দেখেন আমরা যদি মানুষ থেকে জীবে আসি, মানুষ থেকে কোথায় আসবে জীবে আসি, তাহলে দেখেন জীবে আছে কি মানুষ প্লাস কি আছে পশু আছে, মানুষ প্লাস কি আছে পশু আছে। ওকে আচ্ছা তাহলে দেখেন মানুষ ছিল কত কোটি, 800 কোটি। ধরেন পশু আছে আরো কত কোটি, 200 কোটি। তাহলে টোটালটা হচ্ছে আমাদের কত কোটি, 1000 কোটি। ওকে আচ্ছা টোটালটা হচ্ছে কত কোটি আমাদের, 1000 কোটি। তাহলে দেখেন আমাদের এখন কিন্তু পরিমাণটা বা সংখ্যাটা বাড়লো। মানুষ থেকে যখন আমরা কোথায় আসছি জীবে আসছি তখন আমাদের পরিমাণ বা সংখ্যাটা কি হয়েছে বাড়ছে। তাহলে আমাদের ব্যক্তার্থটা বাড়লো। এখন আমাদের কথা ছিল কি ব্যক্তার্থ বাড়লে আমাদের কি কমার কথা ছিল, আমাদের জাতার্থ কমার কথা ছিল। তাহলে এখন আমাদের খেয়াল করতে হবে এই জীবের ক্ষেত্রে, এই জীবের অন্তর্ভুক্ত যতগুলা জিনিস আছে, জীবের অন্তর্গুলা যতগুলা জিনিস আছে সবগুলার কি থাকতে হবে যেই গুণটা কমন, সবগুলার ক্ষেত্রে যেই গুণটা কমন থাকবে শুধুমাত্র আমরা যাতায়াতের ক্ষেত্রে সেই গুণটাই লিখতে পারবো। অর্থাৎ সকল জীবের ক্ষেত্রে যেই গুণটা কমন থাকবে, দেখেন ভাই সকল জীবের ক্ষেত্রে, সকল জীবের ক্ষেত্রে যেই গুণটা কমন থাকবে, সকল জীবের ক্ষেত্রে যেই গুণটা কমন থাকবে। তাহলে সকল জীবের কি আছে জীবন আছে, সকল জীবের কিন্তু কি নেই বুদ্ধি নেই। যার কারণে আমরা এখানে কি লিখতে পারি শুধুমাত্র জীববৃত্তি লিখতে পারি। শুধুমাত্র কি লিখতে পারি ভাই, জীববৃত্তি লিখতে পারি। দেখেন এখানে আমাদের ছিল কি, এখানে ছিল দুইটা, এখানে যাতায়াত ছিল কয়টা দুইটা, এখানে যাতায়াত হয়েছে আমাদের কয়টা একটা, এখানে ছিল কয়টা এখানে হয়েছে কয়টা দুইটা। তাহলে আমাদের ব্যক্তার্থ বাড়লে যাতায়াতটা কি হচ্ছে কমতেছে, ব্যক্তার্থটা বাড়লে যাতায়াতটা কি হচ্ছে কমতেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে ব্যক্তার্থ বৃদ্ধি পাইলে যাতায়াতটা কিভাবে হ্রাস পায়। আচ্ছা ব্যক্তার্থ বৃদ্ধি পাইলে যাতায়াতটা কিভাবে হ্রাস পায় এটা কি বুঝতে পারছি ভাই আমরা, এটা কি যদি বুঝতে পারি তাহলে একটু কাইন্ডলি বলবেন। আচ্ছা ব্যক্তার্থ বৃদ্ধি পেলে যথার্থ কিভাবে হ্রাস পায় এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি নাকি একটু কাইন্ডলি বলবেন সবাই। আচ্ছা দেখেন তাহলে আমরা পরেরটা যদি কেউ না বুঝতে পারি তাহলে আমরা পরের জিনিসটা আরেকবার খেয়াল করি যে আমাদের পদের ব্যক্তার্থ কমলে তাহলে আমরা কি করবো এখন ব্যক্তার্থটা কমাবো। ওকে আচ্ছা এতক্ষণ আমরা বলছিলাম যে ব্যক্তার্থ আমরা কি করবো বাড়াবো, এখন আমরা ব্যক্তার্থটা একটু কমাবো। দেখেন
কমাইলে আমাদের কি হয়, পদের ব্যক্তার্থ এখন আমরা কি করব, কমাবো। আচ্ছা, ব্যক্তার্থ যথার্থ, তাহলে ব্যক্তার্থটা আমরা কি করব বলছি, কমাবো। খেয়াল করেন, তাহলে আমরা বললাম যে মানুষ, সেম এক্সাম্পলটা দিয়েই বুঝাই, তাহলে আপনাদের কাছে জিনিসটা বুঝতে একটু সহজ হবে। আচ্ছা, মানুষ বলতে, ব্যক্তার্থ বলতে আমরা কি সকল মানুষকে বোঝাচ্ছি। আচ্ছা, জাতার্থ বলতে আমরা কি দেখেন, মানুষের আমরা বলছিলাম যে গুণটা কি অপরিহার্য, সেটা হচ্ছে কি একটা বুদ্ধিবৃত্তি আর একটা হচ্ছে কি জীববৃত্তি। ওকে, আচ্ছা, খেয়াল করি, তাহলে দেখেন এখন আমরা এখানে আমাদের কি করতে হবে, ব্যক্তার্থটা কমাতে হবে আর জাতার্থটা কি করতে হবে, বাড়াতে হবে। যদি আমরা ব্যক্তার্থ কমাই, সেই ক্ষেত্রে দেখেন আমাদের মানুষ থেকে এমন কোনো কিছুতে যেতে হবে যেখানে কি, যেটা কিসের অন্তর্ভুক্ত ছিল, মানুষের অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, মানুষ আমরা বলছিলাম ধরেন কত কোটি আছে, মানুষ বলছিলাম কত 800 কোটি আছে। ওকে, আচ্ছা, এখন আমরা যদি মানুষ থেকে কোথায় আসি, সৎ মানুষে আসি, মানুষ থেকে আমরা কোথায়, যদি আমরা সৎ মানুষে আসি। ওকে, আচ্ছা, তাহলে ধরেন পৃথিবীতে সৎ মানুষ আছে কত কোটি, 700 কোটি। এখন কথা হইলো এই মানুষের তুলনায় সৎ মানুষের পরিমাণটা কি কম নাকি বেশি। এখন আমাদের কথা হইলো যে মানুষের তুলনায় সৎ মানুষের পরিমাণটা কি কম নাকি বেশি। অবভিয়াসলি এখানে মানুষ হচ্ছে 800 কোটি আর সৎ মানুষ হচ্ছে কত কোটি, 700 কোটি। তাহলে আমাদের পৃথিবীতে মানুষের তুলনায় সৎ মানুষের পরিমাণটা কি কম। আচ্ছা, কারণ আমরা কি এখানে যারা সৎ তারাও মানুষ, যারা কি অসৎ তারাও কি মানুষ। তাহলে এখন দেখেন সৎ মানুষের ক্ষেত্রে আমরা বলছিলাম তাহলে আমাদের কি হলো, ব্যক্তার্থটা কমলো, অর্থাৎ পরিমাণটা কি হয়ে গেল, কমে গেল। আচ্ছা, যদি পরিমাণটা কমে যায় তাহলে আমাদের কি হওয়ার কথা, আমাদের ব্যক্তার্থ কমলে যথার্থটা কি হওয়ার কথা, বাড়ার কথা। এখন আমাদের দেখেন এখানে সবাই মানুষ আছে, তার মানে সবার ভিতর কি থাকবে, আমাদের দুইটা জিনিস কমন থাকবে, একটা কি বুদ্ধিবৃত্তি আর একটা কি জীববৃত্তি। এখন দেখেন এই সবার ভিতর, এই প্রত্যেকের ভিতর এখানে সবাই কি সৎ মানুষ বলছে, এখানে কি বলছে, সবাই হচ্ছে কি সৎ মানুষ। তাহলে সবার ভিতর আরো একটা গুণ কমন আছে, আরো একটা গুণ কমন আছে, সেটা কি, কারণ এইখানকার প্রত্যেকটা মানুষই কি সৎ মানুষ। আমরা বলছিলাম যে এখানে আমাদের যথার্থটা এমন একটা যথার্থ নিতে হবে, এমন একটা যথার্থ নিতে হবে যেটা কি ওই পদের প্রত্যেকের ভিতর কি আছে, ওই যথার্থটা কমন আছে বা ওই গুণটা কি প্রত্যেকের ভিতরে আছে। তাহলে এখানে সবাই কি সৎ মানুষ, তাহলে এখানে আরো একটা গুণ অ্যাড হচ্ছে, সেটা কি সততা। সেটা কি ভাই, সততা। তাহলে দেখেন আমাদের আগে ব্যক্তার্থ ছিল কয়টা, আগে যথার্থ ছিল সরি দুইটা, এখন হইলো যথার্থ কয়টা, তিনটা। আগে ছিল 800 কোটি, এখন হইলো কত কোটি, 700 কোটি। আচ্ছা, তাহলে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আশা করি ব্যক্তার্থ আর যাতায়াতের যে হ্রাস বৃদ্ধির সম্পর্কটা এটা একটু আপনারা বুঝতে পারছেন। যদি বোঝেন তাহলে কাইন্ডলি একটু বলবেন কমেন্টে যে ব্যক্তার্থ আর যাতায়াতের হ্রাস বৃদ্ধিটা বুঝতে পারছেন কিনা। আমরা বললাম যে আমাদের ব্যক্তার্থ যদি কমে তাহলে যাতায়াত কি হবে, বাড়বে। অর্থাৎ আমাদের যদি একটা কমায় তাহলে আর একটা কি হচ্ছে, বাড়তেছে। সেই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তো সবাই একটু কাইন্ডলি বলবেন যে বুঝতে পারছেন কিনা ব্যক্তার্থ আর যাতায়াতের যে হ্রাস বৃদ্ধির সম্পর্কটা। আচ্ছা, দেখেন বলছিলাম ব্যক্তার্থ, এখানে আমরা বলছিলাম যে মানুষ, মানুষ হচ্ছে আমাদের কত কোটি, 800 কোটি। মানুষ হচ্ছে কত কোটি, 800 কোটি। মানুষ থেকে যদি আমরা কোথায় আসি, সৎ মানুষ আসি, তাহলে আমাদের কি হয়, ব্যক্তার্থের পরিমাণটা কি কমে। আবার দেখেন এখানে আমাদের যাতায়াত ছিল কটা, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমাদের কমন যাতায়াত হচ্ছে কয়টা, দুইটা, একটা কি বুদ্ধিবৃত্তি আর একটা হচ্ছে কি জীববৃত্তি। তাহলে আমাদের এই ব্যক্তার্থ আমরা বলছিলাম ব্যক্তার্থ কমলে, অর্থাৎ মানুষ থেকে আমরা কোথায় আসছি, সৎ মানুষ আসছি, তাহলে পরিমাণটা আমাদের কি হয়েছে, কমছে। আর এখানে মানুষ যেহেতু আছে তার মানে কি আপনার বুদ্ধিবৃত্তি প্লাস কি থাকবে, জীববৃত্তি অবশ্যই থাকবে, আছে। আচ্ছা, তার ভিতর আরো এখানে সকলের ভিতর আরো একটা গুণ কমন আছে, সেটা কি সততা। আরো একটা গুণ কমন আছে, সেটা হচ্ছে কি সততা। তাহলে আমাদের ব্যক্তার্থ যদি পরিমাণটা কি হয়েছে, কমছে, কিন্তু যথার্থতা কি হচ্ছে, বাড়তেছে। তাহলে একটা বৃদ্ধি পাইলে আরেকটা কি হয়, কমে। একটা বৃদ্ধি পাইলে আরেকটা কি হয়, হ্রাস পায়। আচ্ছা, একটা বৃদ্ধি পাইলে আরেকটা কি হবে, হ্রাস পাবে। জিনিসটা আমরা বুঝতে পারছি। দেখেন মানুষ থেকে আমরা কোথায় আসছি, সৎ মানুষে আসছি, তার মানে আমাদের পরিমাণটা কি হচ্ছে, কমছে। আমাদের কমানোর কথা ছিল, ব্যক্তিত্বটা আমাদের কি কমানোর কথা ছিল। আচ্ছা, তাহলে মানুষের অপরিহার্য যাতায়াত ছিল কয়টা, দুইটা, একটা বুদ্ধিবৃত্তি আর একটা কি জীববৃত্তি, একটা বুদ্ধিবৃত্তি আর একটা কি জীববৃত্তি। তাহলে মানুষ থেকে আমাদের বলছিলাম এমন কোনো কিছু অন্তর্ভুক্ত হতে হবে
মানুষ থেকে আমরা কোথায় অন্তর্ভুক্ত হয়েছি? সৎ মানুষ আসছি। মানুষ থেকে আমরা কোথায় আসছি? সৎ মানুষ আসছি। মানুষের পরিমাণটা ছিল 800 কোটি, সৎ মানুষের পরিমাণটা হচ্ছে কত কোটি? 700 কোটি। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এখানে মানুষের জাতার্থ ছিল কয়টা? দুইটা, একটা বুদ্ধিবৃত্তি আর একটা কি? জীববৃত্তি। বুদ্ধিবৃত্তি আর একটা কি? জীববৃত্তি। তাহলে এখন এইখানে প্রত্যেকের ভিতর কমন গুণটা কি আছে? প্রত্যেকের ভিতর কমন আছে কি? আপনার বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি প্লাস আর একটা কি? সততা। প্লাস আর একটা কি আছে? সততা। তাহলে এইখানে দেখেন আমাদের আমাদের পরিমাণটা কি হলো? কমলো, কিন্তু এখানে আমাদের জাতার্থটা কি হয়ে গেল? বেড়ে গেল। দুইটা থেকে বেড়ে কয়টা হয়ে গেছে? তিনটা হয়ে গেছে। তাহলে ব্যাক্তার্থ যদি আমাদের কি হয়? কমে, তাহলে আমাদের জাতার্থটা কি হয়ে যায়? বেড়ে যায়। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, পরে এটা কি ব্যাক্তার্থের দিক থেকে। আপনারা যদি বলে জাতার্থের দিক থেকে, ভাই জাতার্থের দিক থেকে যদি আমাদের বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে কয় প্রকার হবে? দুই প্রকারই হবে। দেখেন জাতার্থের দিক থেকে আবার কত প্রকার? দুই প্রকার। অর্থাৎ পদের জাতার্থ বাড়লে, অর্থাৎ আমাদের সেম জিনিসটাই কি হয়ে যাবে? জাস্ট উল্টায় যাবে। সেম জিনিসটাই কি হয়ে যাবে? উল্টায় যাবে। এখন কি বলছে? পদের জাতার্থ বাড়লে, ধরেন আমরা যদি প্রথমে কি করি, জাতার্থটা নেই। আমরা পদের জাতার্থ বাড়লে, ধরেন আমি যদি বলি যে জাতার্থ বাড়াইতে চাই, তাহলে আমাদের ধরেন জাতার্থ হিসাবে আমরা কি জানি? বুদ্ধিবৃত্তি প্লাস কি? জীববৃত্তি। এটা হলো ধরেন জাতার্থ। ওকে, বুদ্ধিবৃত্তি প্লাস কি? হ্যাঁ, প্লাস কি? জীববৃত্তি। এটা হলো কি আমাদের জাতার্থ। আর ব্যাক্তার্থটা হচ্ছে কি আমাদের? দেখেন এখানে বুদ্ধিবৃত্তি প্লাস জীববৃত্তি কার ব্যাক্তার্থ? এটা হচ্ছে কার? মানুষের ব্যাক্তার্থ। এটা কার ব্যাক্তার্থ? মানুষের ব্যাক্তার্থ। এখন কি বলছে? যদি জাতার্থ বাড়লে, আমরা কি করতে চাই? যদি জাতার্থ বাড়াতে চাই, তাহলে আমাদের ব্যাক্তার্থের পরিমাণটা কি হয়ে যাবে? কমে যাবে। এই জিনিসটাই বুঝিয়ে দিতে চাইছে। আচ্ছা, জাতার্থ যদি আমরা একটা বাড়াই, ধরেন আমি কি বুদ্ধিবৃত্তি প্লাস জীববৃত্তি প্লাস আমরা কি নিলাম? সততা নিলাম। ওকে, তাহলে দেখেন এখানে আমাদের এখন কি হয়ে যাবে? এখন এটা আমাদের পদটা হবে কি? সৎ মানুষ। এখন পদটা হবে কি আমাদের? সৎ মানুষ। ওকে, আচ্ছা, তাহলে মানুষের তুলনায় পৃথিবীতে সৎ মানুষের পরিমাণটা কি কম নাকি বেশি? মানুষের তুলনায় পৃথিবীতে সৎ মানুষের পরিমাণটা কি কম নাকি বেশি? উইদাউট এনি ডাউট দেখেন মানুষের তুলনায় আমাদের পৃথিবীতে সৎ মানুষের পরিমাণটা কি হবে? কম হবে। কারণ পৃথিবীতে মানুষ আছে প্রায় কত কোটি? 800 কোটি। আর সৎ মানুষ আছে ধরেন আপনাকে কি বললাম যে 500 কোটি। তাহলে সেই ক্ষেত্রে মানুষের তুলনায় সৎ মানুষের পরিমাণটা কি হচ্ছে? কমতেছে। তাহলে আমাদের কি এখানে দেখেন আমাদের জাতার্থটা কি হইলো? বাড়লো। জাতার্থ ছিল কয়টা? দুইটা, হয়ে গেল কয়টা? তিনটা। আচ্ছা, তারপরে দেখেন আমাদের এখানে ব্যাক্তার্থ ছিল আমাদের কি 800 কোটি, হয়ে গেল কত কোটি? 500 কোটি। ধরেন আপনি যদি আরো জাতার্থ কি করতে চান? বাড়াইতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার বুদ্ধিবৃত্তি প্লাস জীববৃত্তি প্লাস সততা প্লাস আপনি কি দিতে পারেন? শিক্ষিত দিতে পারেন। ওকে, শিক্ষিত দিলাম। তাহলে এইখানে আপনার এখন জাতার্থটা, এখন ব্যাক্তার্থটা বা পদটা হবে কি? আপনারা দেখেন সৎ শিক্ষিত মানুষ। কি হবে ভাই? সৎ শিক্ষিত মানুষ। ওকে, দেখেন এই সৎ মানুষের অন্তর্ভুক্ত কিন্তু দুইটা আছে, একটা কি শিক্ষিত আর একটা কি অশিক্ষিত। এই সৎ মানুষের অন্তর্ভুক্ত কয়টা আছে? দুইটা আছে, একটা কি শিক্ষিত আর একটা অশিক্ষিত। তাহলে আমরা সৎ শিক্ষিত মানুষগুলো আনছি, সৎ শিক্ষিত মানুষগুলো আনছি। তাহলে এখানে আমাদের যাতায়াত ছিল কয়টা? এক, সরি এখানে এক দুই, তারপরে তিনটা, এখানে এসে হলো কয়টা? চারটা হয়ে গেল। এখানে হলো কয়টা? চারটা। আর এখানে আমাদের সৎ মানুষের তুলনায় আমাদের কি জানি? সৎ শিক্ষিত মানুষের পরিমাণটা কি কম। তাহলে এই থেকে আমরা বুঝলাম যে আমাদের পদের যাতায়াত যদি বাড়লে ব্যাক্তার্থটা কি হবে? কমবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমরা যদি বুঝি, তাহলে আমরা পরের স্লাইডে যাই। দেখি পদের শ্রেণী বিভাগ বা প্রকারভেদ। পদের শ্রেণী বিভাগ বা কি প্রকারভেদ। আচ্ছা, পদের শ্রেণী বিভাগটা বা প্রকারভেদটা আমরা একটু খেয়াল করবে। দেখেন পদের শ্রেণী বিভাগকে যুক্তিবিদ মিল আখ্যায়িত করেছেন কি? নামের শ্রেণী বিভাগ হিসাবে। কিসের শ্রেণী বিভাগ হিসাবে? নামের শ্রেণী বিভাগ হিসাবে। দেখেন পদের শ্রেণী বিন্যাস গুলো হলো, প্রথমত আমরা পদকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা কি সরল পদ আর একটা কি যৌগিক পদ। পদের শ্রেণী বিভাগকে প্রথমত আমরা পদকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি সরল পদ আর একটা হচ্ছে কি যৌগিক পদ। দেখেন যে পদ একটি মাত্র শব্দ দ্বারা গঠিত হয়, যে পদ কি হবে? একটি মাত্র শব্দ দ্বারা গঠিত হয় তাকে আমরা কি বলি? সরল পদ বলি। আর যে পদ কি একাধিক শব্দ দ্বারা গঠিত হয় সেটাকে আমরা কি বলি? যৌগিক পদ বলি। এই যে যেমন মা, তারপরে গা, বই, ঢাকা, ঢাকা, এগুলো হচ্ছে কি আমাদের কয়টা শব্দ দ্বারা গঠিত? একটা শব্দ দ্বারা গঠিত। কয়টা শব্দ দ্বারা গঠিত ভাই? একটা শব্দ দ্বারা গঠিত, যার কারণে এটাকে আমরা কি বলি? সরল পদ বলি। আর যৌগিক পদ দেখেন ঢাকা হয় মসজিদের শহর, এই যে বিধেয় পদটা কয়টা শব্দ দ্বারা গঠিত? মসজিদ একটা শব্দ আর একটা কি শহর আর একটা শব্দ। তাহলে এখানে আমাদের বিধেয় পদটা কি দুইটা শব্দ দ্বারা গঠিত হয়েছে, যার কারণে এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি যৌগিক পদ। তাহলে যে পদ কি একটি মাত্র শব্দ দ্বারা গঠিত হয় সেটাকে আমরা কি বলি? সরল পদ বলি। আর যৌগিক বলতে আমরা কি বুঝি? যে একের অধিক। তাহলে যৌগিক পদ হচ্ছে কি সবসময় আমাদের কি হবে? একাধিক পদ হবে। কয়টা হবে ভাই? একাধিক পদ হবে। আচ্ছা, আশা করি সরল পদ আর যৌগিক পদ বুঝতে পারছেন। আচ্ছা, তারপর দেখেন, সরি দেখেন
বস্তু সংখ্যার দিক থেকে পদ হচ্ছে কত প্রকার? দুই প্রকার। বস্তু সংখ্যার দিক থেকে পদ কত প্রকার ভাই? দুই প্রকার। একটা হচ্ছে কি সাধারণ পদ, আর একটা হচ্ছে কি বিশিষ্ট পদ। দেখেন বস্তু সংখ্যার দিক থেকে পদ দুই প্রকার, একটা কি পদ? সাধারণ পদ, আর একটা কি পদ? বিশিষ্ট পদ। আচ্ছা, সাধারণ পদ বলতে ধরেন আমরা কি বুঝাবো? যে পদ দ্বারা একক কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করে বরং সাধারণভাবে কি করা হয়? সকলকে বোঝানো হয়। যে পদ দ্বারা একক কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে না বুঝে সাধারণভাবে সকলকে বোঝানো হয়, তখন সেটাকে আমরা কি বলি? সাধারণ পদ বলি। এই যে দেখেন, মানুষ বলতে কি আমি একজন মানুষকে বুঝাইছি ভাই? না, মানুষ বলতে কি আমি সকল মানুষকে বুঝাইছি, যার কারণে এটা হচ্ছে কি আমরা সাধারণ পদ। আবার ছাত্র বলতে কি আমি সকল ছাত্রকে বুঝাইছি, যার কারণে এটা হচ্ছে কি সাধারণ পদ। ভিক্ষুক বলতে কি আমি সকল ভিক্ষুককে বুঝাইছি, তাহলে এখানে দেখা যাচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি সাধারণ পদ। যে পদ দ্বারা একক কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে না বুঝে বরং সাধারণভাবে কি করা হয়? সকলকে বোঝানো হয়, তখন সেটাকে আমরা কি বলি? সাধারণ পদ বলে থাকি। আবার দেখেন বিশিষ্ট পদ, যে পদ দ্বারা একক কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝানো হয়। আমরা সাধারণ পদ বলছিলাম, একক কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে না বুঝে সাধারণভাবে সকলকে বোঝালে সেটাকে কি বলা হয়? সাধারণ পদ। আর বিশিষ্ট পদ হচ্ছে কি একক কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করা হলে সেটা হচ্ছে কি আমাদের বিশিষ্ট পদ। আচ্ছা, যেমন এখানে কি বলতেছে, যেমন ঢাকা, নজরুল, ঢাকা, নজরুল, এইগুলো হচ্ছে কি আমাদের বিশিষ্ট পদ। কারণ আমরা ঢাকা বলতে কি শুধুমাত্র নির্দিষ্ট করে ঢাকাকে মিন করছি, আচ্ছা একটা স্থানকে মিন করছি। নজরুল বলতে কি শুধুমাত্র আমরা নির্দিষ্ট করে একজন ব্যক্তিকে মিন করছি, যার কারণে এটা হচ্ছে কি আমাদের বিশিষ্ট পদ। আচ্ছা, তাহলে আমরা কি বলছি? সাধারণ পদ, বিশিষ্ট পদ, এই জিনিসগুলো আমরা কি আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, যদি বুঝেন বিশিষ্ট পদ আবার দেখেন দুই প্রকার, সেটা কি? একটা হচ্ছে অর্থপূর্ণ বিশিষ্ট, আর একটা কি অর্থহীন বিশিষ্ট। বিশিষ্ট পদ আবার কত প্রকার ভাই? দুই প্রকার, একটা কি অর্থপূর্ণ বিশিষ্ট, আর একটা কি অর্থহীন বিশিষ্ট। দেখেন এখানে অর্থপূর্ণ বিশিষ্ট পদ কোনগুলো? সরাসরি কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে না বুঝে তার গুণের বা তাৎপর্যের ভিত্তিতে যখন তাকে বোঝানো হয়, ধরেন সরাসরি কোনো স্থান বা ব্যক্তি বা তাৎপর্যকে, সরাসরি কোনো স্থান বা ব্যক্তিকে না বুঝিয়ে, সরাসরি কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে না বুঝিয়ে তার গুণের বা তার তাৎপর্যের ভিত্তিতে যখন তাকে বোঝানো হয়, সরাসরি কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে না বুঝিয়ে যখন তার গুণ বা তাৎপর্যের ভিত্তিতে তাকে বোঝানো হবে, তখন সেটাকে আমরা কি বলি? অর্থপূর্ণ বিশিষ্ট পদ। যেমন আমি বাতাসের শহর, বাতাসের শহর বুঝছি, যেমন সরি, আচ্ছা, যেমন আমি যদি বলি বাতাসের শহর, এখানে বাতাসের শহর বলতে আমি সরাসরি কি কোনো একটা স্থানকে নির্দেশ করছি? বাতাসের শহর বলতে আমি কিন্তু সরাসরি কোনো একটা স্থানকে নির্দেশ করি না। দেখেন এটার গুণটা আমরা বলছি। আচ্ছা, বাতাসের শহর বলতে আমরা কাকে বুঝি? দেখেন আমরা বলি শিকাগো, তাহলে সেই ক্ষেত্রে বাতাসের শহর বলতে আমরা কাকে বুঝি? শিকাগোকে বুঝি। তাহলে শিকাগো, দেখেন আমি কিন্তু ডিরেক্টলি শিকাগো বলি নাই, আমি কি করছি? তার গুণ বা তাৎপর্যের ভিত্তিতে তাকে বুঝাইছি। আবার বিদ্রোহী কবি, বিদ্রোহী কবি বলতে আমি কাকে বলছি ভাই? এখানে কিন্তু আমি সরাসরি কিন্তু আমি কি কাজী নজরুলকে বুঝাই নাই, তার গুণ বা তাৎপর্যের ভিত্তিতে আমি কি করছি? তাকে বোঝানোর চেষ্টা করছি। এই কারণে এটাকে আমরা কি বলে থাকি? এটা হচ্ছে কি আমাদের অর্থপূর্ণ বিশিষ্ট পদ। অর্থাৎ কোন একটা ব্যক্তি, বস্তু বা স্থানকে সরাসরি না বুঝিয়ে তার গুণ বা তাৎপর্যের ভিত্তিতে তাকে বোঝালে সেটাকে আমরা কি বলি? অর্থপূর্ণ বিশিষ্ট পদ। আর যদি গুণ বা তাৎপর্যের ভিত্তিতে না বুঝিয়ে সরাসরি কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝানো হয়, তখন সেটাকে আমরা কি বলি? অর্থহীন বিশিষ্ট। যদি গুণ বা তাৎপর্যের ভিত্তিতে বোঝায় সেটা কি? অর্থপূর্ণ। আর গুণ বা তাৎপর্যের ভিত্তিতে না বুঝিয়ে সরাসরি বোঝালে সেটাকে আমরা কি বলি? অর্থহীন বিশিষ্ট পদ বলি। আচ্ছা, যেমন এই যে শিকাগো, একটা হচ্ছে কি যে জাপান। শিকাগো আমরা যদি বলি যে সূর্যোদয়ের দেশ কোনটা, তখন সেটাকে আমরা কি বলবো? জাপানকে মিন করব। তাহলে এখানে আমরা ডিরেক্টলি কাকে বলতেছি? যে জাপান বুঝছি। তাহলে যদি আমরা ডিরেক্টলি কাউকে মিন করি, তার গুণ বা তাৎপর্যের ভিত্তিতে তাকে মিন না করে, তখন সেটা হবে কি আমাদের অর্থহীন বিশিষ্ট পদ। আশা করি অর্থপূর্ণ, অর্থহীন বিশিষ্ট পদটা বুঝতে পারছেন। আচ্ছা, তারপর দেখেন বস্তু সমষ্টির দিক থেকে পদ হচ্ছে কত প্রকার? দুই প্রকার। বস্তু সমষ্টির দিক থেকে পদ কত প্রকার ভাই? দুই প্রকার, একটা সমষ্টিবাচক আর একটা কি অসমষ্টিবাচক। আচ্ছা, দেখেন সমষ্টিবাচক পদ কোনটা? সমষ্টিবাচক পদ কোনটা? আচ্ছা, যে পদ একটি শ্রেণীর অন্তর্গত, খেয়াল করবেন, যে পদ একটি শ্রেণীর অন্তর্গত বিষয়গুলোকে পৃথকভাবে না বুঝিয়ে বরং সমষ্টিগতভাবে বা দলগতভাবে বোঝায়। অর্থাৎ যে পদ একটি শ্রেণীর অন্তর্গত বিষয়, অর্থাৎ কোন একটা পদ দ্বারা কোন একটা শ্রেণীর অন্তর্গত বিষয়গুলোকে আমরা পৃথকভাবে যদি না বুঝিয়ে কি করি, সাধারণভাবে মনে করেন যে একত্রিত করে বোঝানো হয়, তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে সমষ্টিবাচক পদ বলি। যেমন গ্রন্থকার, গ্রন্থকার হচ্ছে কি অনেকগুলা বইয়ের কি একত্রিত একটা রূপ, সেটাকে আমরা কি বলে থাকি? সমষ্টি বা সমষ্টিবাচক শব্দ হিসাবে আমরা কি গ্রন্থকারটাকে ব্যবহার করি। আবার ক্রিকেট দল বলতে কি বোঝায়? সেখানে কি দেখা যায় অনেকগুলো খেলোয়াড়ের কি একত্রিত বা সমষ্টির একটা রূপ, যার কারণে এটাকে আমরা কি বলতেছি? সমষ্টিবাচক পদ বলতেছি। আচ্ছা, অসমষ্টিবাচকটা একটু খেয়াল করি। দেখেন যে পদ দ্বারা সমজাতীয় বিভিন্ন ব্যক্তি, বস্তুকে সমষ্টিগতভাবে না বুঝিয়ে, সমজাতীয় বিভিন্ন ব্যক্তি, বস্তুকে সমষ্টিগতভাবে না বুঝিয়ে বরং পৃথকভাবে বোঝায়, তাকে অসমষ্টিবাচক পদ বলে। আচ্ছা,
দেখেন এখানে আমাদের বলছিল যে পদ একটি শ্রেণীর অন্তর্গত বিষয়গুলোকে পৃথকভাবে না বুঝিয়ে কি করা হবে, আলাদাভাবে সরি এই পৃথকভাবে না বুঝিয়ে একত্রিতভাবে বোঝাবে। কিন্তু এখানে আমরা কি করতেছি, এই জিনিসটাকে কোন একটা শ্রেণীর অন্তর্গত, ধরেন মানুষটা কিসের অন্তর্গত, প্রাণীর অন্তর্গত। তাহলে এই যে প্রাণীর অন্তর্গত বিষয়টা হচ্ছে কি মানুষ, তাহলে সেই মানুষটাকে আমরা কি করতেছি, ইন্ডিভিজুয়ালি আলোচনা করতেছি, যার কারণে মানুষটা হচ্ছে কি অসমষ্টিবাচক। আবার সৈনিক হচ্ছে কিসের অন্তর্ভুক্ত, ধরেন সৈনিকটা হচ্ছে সেনাবাহিনীর অন্তর্ভুক্ত। তাহলে এই যে সেনাবাহিনী, আমরা যদি বলতাম যে সেনাবাহিনী, তখন সেটা হতো কি সমষ্টিবাচক। আর সৈনিকটা যেহেতু সেনাবাহিনীর অন্তর্ভুক্ত, সেই কারণে সৈনিকটাকে আমরা কি বলে থাকি, অসমষ্টিবাচক বলে থাকি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, সমষ্টিবাচক আর অসমষ্টিবাচক। আচ্ছা, তারপরে দেখেন গুণের অস্তিত্ব অনস্তিত্বের দিক থেকে পদ হচ্ছে কত প্রকার, তিন প্রকার। গুণের অস্তিত্ব অনস্তিত্বের দিক থেকে পদ কত প্রকার ভাই, তিন প্রকার। সেটা হচ্ছে কি সদর্থক, নঞর্থক, আর একটা হচ্ছে কি ব্যাহতার্থক। দেখেন গুণের অস্তিত্ব অনস্তিত্বের দিক থেকে পদ কত প্রকার, তিন প্রকার। সদর্থক, নঞর্থক, আর একটা হচ্ছে কি ব্যাহতার্থক। আচ্ছা, আমরা জিনিসটা একটু ভালো করে বুঝবো যে সদর্থক, নঞর্থক, আর একটা কি ব্যাহতার্থক, এই জিনিসটা দেখেন। সদর্থক বলতে কি বোঝায়, যখন কোন একটা কি পদ দ্বারা কোন একটা গুণের উপস্থিতি বোঝাবে। আচ্ছা, যখন কোন একটা পদ দ্বারা কোন একটা গুণের উপস্থিতি বোঝাবে তখন, আচ্ছা মামে এটা হচ্ছে কি আমাদের সাপেক্ষ পদ। দেখেন এটা হবে কি আমাদের আমরা কি এখনো ওইগুলোতে আসি নাই, যে মামে এগুলোতে আসি নাই, আমরা একটু সামনে যাব তখন সেটাকে আমরা বুঝাবো। আচ্ছা দেখেন গুণের অস্তিত্ব অনস্তিত্বের দিক থেকে পদ হচ্ছে কত প্রকার, তিন প্রকার। একটা কি সদর্থক, নঞর্থক, আর একটা হচ্ছে কি ব্যাহতার্থক। ওকে, আচ্ছা দেখেন সদর্থক পদ যে পদ দ্বারা কোনো গুণের উপস্থিতিকে বোঝায়, যে পদ দ্বারা কি বোঝায়, কোনো গুণের উপস্থিতিকে বোঝায়, তখন সেটাকে আমরা কি বলি, সদর্থক পদ বলি। যেমন ভালো, ভালো এটা কি একটা গুণের উপস্থিতি বুঝাইছে, যার কারণে এটাকে আমরা কি বলবো, সদর্থক পদ বলবো। আচ্ছা, যে পদ দ্বারা কোনো গুণের অভাবকে বোঝায় তাকে নঞর্থক পদ বলে। এখানে যেমন অসৎ, তাহলে এখানে কিসের অভাব আছে, সততার অভাব আছে। আচ্ছা, যে পদ দ্বারা কোনো গুণের অভাব বোঝায় বা কোনো গুণের অনুপস্থিতি বোঝায়, তখন সেটাকে আমরা কি বলে থাকি, নঞর্থক বলে থাকি। আচ্ছা, তাহলে দেখেন আবার দয়াহীন, এটা কিসের অভাব, দয়ার অভাব। দয়াহীন এটা কিসের অভাব, দয়ার অভাব। তো এটা আমরা যদি যে পদ দ্বারা কোনো একটা গুণের উপস্থিতি বোঝায় সেটা সদর্থক হবে, আর যে পদ দ্বারা কি কোনো গুণের একটা কি বোঝাবে, অনুপস্থিতি বোঝাবে, তখন সেটাকে আমরা কি বলবো, নঞর্থক পদ বলবো। আচ্ছা, ব্যাহতার্থক পদ কোনটা, দেখেন যে গুণটি স্বাভাবিকভাবে বস্তু বা ব্যক্তির মধ্যে উপস্থিত থাকার কথা, যে গুণটা কি স্বাভাবিকভাবে কোনো একটা ব্যক্তি বা বস্তুর মধ্যে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু বর্তমানে সেটা নেই, ভবিষ্যতে সেটা আসতে পারে, সেটাকে আমরা কি বলে থাকি, ব্যাহতার্থক পদ বলে থাকি। ধরেন যে পদটা কোন একটা ব্যক্তি বা বস্তুর ভিতর স্বাভাবিকভাবে কি থাকার কথা ছিল, উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু বর্তমানে সেটা নাই, ভবিষ্যতে সেটা কি হতে পারে, আসতে পারে, সেটাকে আমরা কি বলে থাকি, ব্যাহতার্থক পদ বলে থাকি। আচ্ছা, যেমন কি একটা অন্ধ ব্যক্তির তার কি স্বাভাবিকভাবে একজন স্বাভাবিক মানুষের মতো কি থাকার কথা ছিল, চোখের আলো থাকার কথা ছিল, কিন্তু তার সেটা নাই, হয়তো ভালো ট্রিটমেন্টের মাধ্যমে সেটা কি ফিরে আসতে পারে, তাহলে এটাকে আমরা কি বলে থাকি, ব্যাহতার্থক পদ বলে থাকি। আশা করি ব্যাহতার্থক, সদর্থক, নঞর্থক এই বিষয়গুলো বুঝতে পারছেন। আচ্ছা, বিরোধিতার দিক থেকে পদ হচ্ছে কত প্রকার, দুই প্রকার। একটা বিপরীত পদ আর একটা হচ্ছে কি বিরুদ্ধ পদ। এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। দেখেন বিরোধিতার দিক থেকে পদ হচ্ছে কত প্রকার, দুই প্রকার। একটা বিপরীত পদ আর একটা কি বিরুদ্ধ পদ। দেখেন বিপরীত পদ কোনটা আর বিরুদ্ধ পদ কোনটা আমরা খেয়াল করতে হবে। পরস্পর দুইটি বিরোধী পদ, দেখেন বিপরীত পদ আর বিরুদ্ধ পদটা আমরা একটু খেয়াল করি। পরস্পর দুইটা বিরোধী পদ একত্রিত হয়ে যদি কোনো একটা পদের সম্পূর্ণ ব্যাখ্যার্থ কি করতে পারে, প্রকাশ করতে পারে। পরস্পর দুইটা বিরোধী পদ, পরস্পর দুইটা বিরোধী পদ যদি আমরা বলি যে সাদার বিরোধী পদ, আমরা কি জানি সাদার বিরোধী পদ হচ্ছে কি কালো। আচ্ছা, সাদা প্লাস কি কালো, ধরেন এই দুইটা কিসের প্রকাশ করছে, এই দুইটা কি রঙের প্রকাশ করছে, তাহলে সাদার বিরোধী পদ হচ্ছে কি কালো। এই সাদা আর কালো এই দুইটা একত্রিত হয়ে কি আমাদের সম্পূর্ণ রংটাকে কি প্রকাশ করতে পারছে, পারে না। যদি না পারে তখন সেটা আমাদের কি হবে, আমাদের বিপরীত পদ হবে। দেখেন পরস্পর দুইটা বিরোধী পদ একত্রিত হয়ে যদি কোনো একটা পদের সম্পূর্ণ ব্যাখ্যা, অর্থাৎ এই সাদা কালো এই দুইটা বিরোধী পদ একত্রিত হয়ে কিন্তু আমাদের কোন এই রং পদটাকে সম্পূর্ণভাবে কি করতে পারেনি, প্রকাশ করতে পারেনি, যার কারণে এটা হচ্ছে কি আমাদের বিপরীত পদ। যদি পারতো তখন সেটা আমাদের কি হইতো, বিরুদ্ধ পদ হইতো। দেখেন সাদার বিরোধী পদ হচ্ছে কি কালো বলছিলাম। আচ্ছা, এই দুইটা একত্রিত হয়ে কিন্তু আমাদের এই রংটাকে প্রকাশ করতে পারেনি, কারণ এই রঙে আরো কি অন্যান্য অনেক ধরনের কি আছে, রং আছে। যেমন আমাদের কি হতে পারে, লাল, সবুজ, হলুদ, বেগুনি এই ধরনের কি আমাদের রংগুলা বাদ পড়ছে, যার কারণে এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলবো বিপরীত পদ। আচ্ছা, আমরা যদি বলতাম যে সাদা প্লাস কি অসাদা, কালা তো বলছি উপরে। আচ্ছা, অসাদা বলতে বোঝায় যেটা কি মনে করে যে সাদার বাহিরে যে রংগুলো আছে, সাদার বাহিরে যেই রংগুলো আছে সবগুলাই হচ্ছে কি অসাদা। ওকে, তাহলে এই দুইটা দেখেন এখন সাদার বিরোধী পদ হচ্ছে কি অসাদা, তাহলে এই দুইটা রং একত্রিত হয়ে কি করছে, আমাদের সম্পূর্ণ রংটাকে কি করছে,
প্রকাশ করছে, যার কারণে এটাকে আমরা কি বলি বিরুদ্ধ পদ। তাহলে আমরা পরস্পর দুইটা বিরোধী পদ একত্রিত হয়ে যদি কোনো একটা পদকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে তখন সেটা আমাদের কি হবে বিরুদ্ধ পদ, আর যদি না পারে তখন সেটা কি হবে বিপরীত পদ। আচ্ছা, যেমন আমরা যদি বলি যে সৎ প্লাস অসৎ, ধরেন আমি বলি যে সৎ প্লাস অসৎ, এইগুলা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? কোন পদের ক্ষেত্রে? মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। দেখেন এই দুইটা সৎ আর অসৎ, এই দুইটা একত্রিত হয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ মানুষটাকে আমরা কি করতে পারছি প্রকাশ করতে পারছি, কারণ মানুষ কি হবে হয় সৎ হবে না হয় কি হবে অসৎ হবে। তাহলে এই দুইটা একত্রিত করে আমরা কি করতে পারছি সম্পূর্ণ মানুষটাকে প্রকাশ করতে পারছি, যার কারণে এটা হবে কি আমাদের বিরুদ্ধ পদ, এটা হবে কি আমাদের বিরুদ্ধ পদ। আচ্ছা, আমরা যদি বলতাম ধরেন আরেকটা যদি এক্সাম্পল দিই, আমি যদি বলি যে নারী প্লাস কি পুরুষ, দেখেন নারী প্লাস কি পুরুষ, ওকে, তাহলে দেখেন নারী বিরোধী পদ হচ্ছে কি পুরুষ, তাহলে এই দুটো আমরা কিসকে প্রকাশ করি মানুষকে প্রকাশ করি। আচ্ছা ওকে, তাহলে যদি আমরা এটা মানুষকে প্রকাশ করি তাহলে সেই ক্ষেত্রে দেখেন এই দুইটা কি নারী, তাহলে এটা কি বিরুদ্ধ পদ নাকি বিপরীত পদ? এটা কেন বিপরীত পদ মনে হচ্ছে? নারী তো নারী, পুরুষ তো পুরুষ। হ্যাঁ দেখো এটা কিন্তু আসলে কি নয়, এটা কি বিপরীত পদ, কিন্তু তুমি কি বলছো এটা আন্দাজে বলছো, হ্যাঁ আন্দাজে বলছো, আন্দাজে ডিল মারছে একটা কি লাগে গেছে, তো এটা হইতেছে ওইরকম নারী প্লাস পুরুষ এই দুইটা কি পরস্পর বিপরীত পদ। অনেকে বলবে কি এই দুইটা কি বিরুদ্ধ পদ, কারণ নারী আর পুরুষ দ্বারা কি সম্পূর্ণ মানুষকে প্রকাশ করে? কি মনে হয় নারী আর পুরুষ দ্বারা কি সম্পূর্ণ মানুষকে প্রকাশ করে? না ভাই, এখানে কি থাকে আরেকটা কি থাকে, হ্যাঁ এই যে হিজড়া বা থার্ড জেন্ডার থাকে। তাহলে তারা কি করতেছে এই সম্পূর্ণ মানুষটাকে কিন্তু আমরা কি করতে পারি না প্রকাশ করতে পারি না, অর্থাৎ পরস্পর দুইটা বিরোধী পদ দ্বারা কি আমরা এই পদটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে কি হয়েছি ব্যর্থ হয়েছি, যার কারণে এটাকে আমরা কি বলি বিপরীত পদ বলে থাকি। যদি আমরা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারতাম তখন সেটা আমাদের কি হতো বিরুদ্ধ পদ হইতো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, যেহেতু নাইম ভাই বুঝে গেছে তাহলে আপনারাও বুঝবেন আশা করি, ঠিক না? নাইম ভাই সায়েন্সের স্টুডেন্ট হয়ে বুঝে গেছেন আর আপনারা আর্টসের হয়ে বুঝবেন না, এটা কিছু হইল? আচ্ছা, তারপর দেখেন নির্ভরতার দিক থেকে পদ হচ্ছে কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে কি নিরপেক্ষ পদ আর একটা কি পদ সাপেক্ষ পদ। আচ্ছা, নির্ভরতার দিক থেকে পদ হচ্ছে কত প্রকার? দুই প্রকার, একটা নিরপেক্ষ পদ আর একটা কি পদ সাপেক্ষ পদ। আচ্ছা, এখন কথা হইলো দেখেন সাপেক্ষ পদ হওয়ার জন্য আমাদের কি দরকার? আচ্ছা, আপনারা ধরেন মনে করেন যে রাজা, ধরেন এখানে কি বলছে যে পদ নিজের অর্থ পরিপূর্ণভাবে ব্যক্ত করার জন্য অন্য পদের সাহায্য নিতে হয়, যে পদটা কি নিজের অর্থ পরিপূর্ণভাবে ব্যক্ত করার জন্য কি অন্য কারো সাহায্য নিতে হয় সেটাকে আমরা কি বলি সাপেক্ষ পদ বলি। আর যে পদের অর্থ অন্য কোনো পদের সাহায্য ছাড়াই বোঝা যায় তাকে আমরা কি বলি নিরপেক্ষ পদ বলি। এই যে যেমন হিমালয়, ঢাকা, এগুলা কি এই পদের অর্থগুলা প্রকাশ করার জন্য কি করতে হয় না অন্য কারো সাহায্য নিতে হয় না। দেখেন এগুলা হিমালয়, এগুলা কি করতেছে নিজে নিজে কি করতেছে তার অর্থটা প্রকাশ করতেছে, নিজে নিজে কি করতেছে তার অর্থটা প্রকাশ করতেছে, যার কারণে এটাকে আমরা কি বলতেছি নিরপেক্ষ পদ। আবার ঢাকা, এটা কি নিজে নিজে কি করতেছে তার অর্থটা প্রকাশ করতেছে, এটা কি অন্য কারো উপর তার অর্থ প্রকাশ করার জন্য কি নির্ভর করতে হচ্ছে না। আচ্ছা, তাহলে দেখেন এখন সাপেক্ষ পদটা যে পদ নিজের অর্থ পরিপূর্ণভাবে ব্যক্ত করার জন্য অন্য পদের সাহায্য নেয় তাকে আমরা কি বলি সাপেক্ষ পদ বলি। আচ্ছা, এখন কথা হইলো যে আপনি যে বাবা, এই বাবা পদের অর্থটা কি অন্য একটা পদের উপর কিভাবে নির্ভর করে? দেখেন যার সন্তান নাই সে কিভাবে বাবা হবে ভাই? সে কি বাবা হতে পারবে? তাহলে বাবা হওয়ার জন্য তার অবশ্যই কি থাকতে হবে সন্তান থাকতে হবে। এখন কথা হলো ভাই আপনার ধরেন রাজা হওয়ার জন্য, দেখেন এই যে রাজা, রাজা যে শব্দটা, এই শব্দটা কি অন্য কোনো শব্দের উপর অর্থ প্রকাশ করার জন্য কি অন্য কারোর উপর নির্ভর করতে হয় নাকি নিজে নিজে কি অর্থ প্রকাশ করে? কি মনে হয়? আচ্ছা, রাজা হওয়ার জন্য তার কি প্রয়োজন? কি তার কি রানী প্রয়োজন? আচ্ছা হ্যাঁ, রাজা থাকলে কি রানী থাকলে কি সে রাজা হয়ে যাবে নাকি তার রাজ্যের প্রয়োজন? তাহলে এই যে রাজা হওয়ার জন্য অবশ্যই তার কি দরকার ছিল রাজ্য দরকার ছিল, অর্থাৎ তার যদি রাজ্য না থাকে সে কি হতে পারবে না রাজা হতে পারবে না। তাহলে এই যে রাজা পদের অর্থটা কি অন্য কারোর উপর কি করতে হচ্ছে নির্ভর করতে হচ্ছে, যার কারণে এটাকে আমরা কি বলি সাপেক্ষ পদ। তাহলে যে পদ নিজে নিজে কি করতে পারে না অর্থ প্রকাশ করতে পারে না কিন্তু অন্য কারো সাহায্য নিয়ে কি করে অর্থ প্রকাশ করে, সেটাকে আমরা কি বলে থাকি সাপেক্ষ পদ বলে থাকি। তাহলে আশা করি নিরপেক্ষ এবং সাপেক্ষ এই দুইটা জিনিস বুঝতে পারছো। আচ্ছা, দেখেন এখানে আমাদের এই দুটো জিনিস বলছে যে ব্যক্তার্থ ও জাতার্থের অস্তিত্বের দিক থেকে পদ আবার কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে কি জাতার্থক আর একটা হচ্ছে কি অজাতার্থক। জাতার্থক আর একটা কি অজাতার্থক। দেখেন জাতার্থক হবে কোনটা? যে পদ দ্বারা কি ব্যক্তার্থ এবং জাতার্থ উভয়ই প্রকাশ করবে, যে পদ দ্বারা কি ব্যক্তার্থ এবং জাতার্থ উভয়ই প্রকাশ করবে। যেমন মানুষ দ্বারা কি, যেমন মানুষ দ্বারা আমরা বুঝাইতে এখানে কি মানুষ বলতে সকল মানুষকে বুঝাইছে, যার কারণে এটা হচ্ছে কি ব্যক্তার্থকে প্রকাশ করছে। আবার মানুষ বলতে কি বুদ্ধিবৃত্তি প্লাস কি জীববৃত্তি এই দুইটা জিনিসকেও কি করছে
প্রকাশ করছে, এই কারণে এটা দ্বারা আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি কি জাতর্থক বলতে পারি, কারণ এটা দ্বারা আমাদের কি এটা দ্বারা আমাদের কি ব্যক্তার্থ এবং জাতার্থ দুইটা কি প্রকাশ করছে। যেমন মানুষ বলতে কি আমরা সকল মানুষকে বুঝাইছি, তার মানে এটা কি ব্যক্তার্থ, আর বুদ্ধিবৃত্তি জীববৃত্তি এটা হচ্ছে কি জাতার্থ। তাহলে এই মানুষ দ্বারা কি ব্যক্তার্থ এবং জাতার্থ উভয়কে কি করছে প্রকাশ করছে, এই কারণে এটা হচ্ছে কি জাতার্থ। আর যদি বলতাম কি সৎ, সৎ বলতে এখানে কি বুঝাইছে ভাই, শুধুমাত্র কি গুণটা প্রকাশ করছে, শুধুমাত্র কি প্রকাশ করছে, গুণ প্রকাশ করছে। যে পদ দ্বারা হয় শুধুমাত্র জাতার্থ অথবা কি শুধুমাত্র কি ব্যক্তার্থ যে কোনো একটা প্রকাশ করবে সেটাকে আমরা কি বলবো, অজাতার্থ বলে থাকবো। তাহলে জাতার্থ বুঝতে পারছি যে দুইটাই প্রকাশ করলে সেটা কি হবে ব্যক্তার্থ এবং জাতার্থ, যদি দুইটাই প্রকাশ করে সেটা কি হবে জাতার্থ, আর যদি ব্যক্তার্থ অথবা জাতার্থ যে কোনো একটা প্রকাশ করে সেটা কি হবে অজাতার্থ হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে ভাই আজকে আমাদের এতটুকু পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমরা কি করব, যে আমাদের পদে যুক্তি বাক্যের যে প্রকারভেদ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে স্বকীয় নামবাচক পদ কি জাতার্থ নাকি অজাতার্থ, সেই জিনিসটা আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন। ওকে, সবাই এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।